এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার প্রিয় আপুরা, আন্টিরা, সোনামণিরা, আশা করছি বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো শীতের তো প্রায় শেষের দিকে, এবারকার শীত মনে হচ্ছে একটু যেন কমই কষ্ট দিল মানুষদের। তবে ঢাকার বাইরে আছে যারা, তারা কিন্তু সবাই বলছে যে একটু না ভালোই শীত পড়েছে। তবে আমরা ঢাকাতে যারা আছি তারা কিন্তু এবার খুব বেশি শীতের আমেজ সেটা কিন্তু পাইনি। তো শীতের শুরুতেই এই যে কুমড়া বড়িগুলো মা বানিয়ে পাঠিয়েছিল। আমার ব্যস্ততা আমাকে একদমই ছুটি দেয়নি যে ছুটির মধ্যে আমি একটু রান্নাবাড়া করে বাসার সবাইকে খাওয়াবো। আর আমার বাসায় মাশাল্লাহ এবার এত বেশি মেহমান আসছে যে মেহমানের জন্য একটু কেন যেন ভালো মন্দ বেশি রান্না করা হয়েছে। তো এই ধরনের খাবারগুলো একদমই রান্না করা হয়নি। তো আজকে ভাবছি যে রান্না করব, আর এই রান্নাটা কিন্তু রাতের জন্য করছি। বিকেলের জন্য রান্না করে টেবিলে রেডি করে রেখে একটু বাইরে যাব, এজন্য একটু সকাল সকালে রান্না করছি। তো এখানে প্রথমে আমি কুমড়া বড়িটা ভেজে নিয়েছি, আর এখানে এই যে পেঁয়াজ বাটা, জিরা বাটা, আর খুবই সামান্য এক কোয়া কি দই কোয়া এরকমই হবে, একটু রসুনও দিয়েছিলাম যেহেতু চিংড়ি মাছ দিচ্ছি, আর চিংড়ি মাছটা একটু বড় ছিল। আর এখানে এই যে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি। তো অনেক আপুরা আমার কাছে জানতে চান, আপু আপনার তরকারি কালারটা এত সুন্দর কিভাবে আসে? আমি সব সময়ই বলি আমি একটু তাড়া জালে রান্না করি, আর তরকারি কালারটা সুন্দর হয় সব সময় গুঁড়া মশলার উপরে। তো আমি কিন্তু আগাগোড়ায় আমার মায়ের হাতের গুঁড়া মশলাটা ব্যবহার করতাম তরকারিতে। তো ইদানিং তো মারিয়া আপুর হাতের মশলাটা ইউজ করি, মাশাল্লাহ কালারটা কিন্তু অনেক বেশি ভালো আসে। তো রান্না যতই আপনি পারেন না কেন, মশলাটা যদি সুন্দর হয়, খাঁটি হয়, তখন রান্নাটা দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখানে প্রথমে একটু মশলা কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে লাউটা একটু নরম হয়ে আসলে তখন আমি কুমড়া বড়িটা দিয়ে দিচ্ছি। তো কুমড়া বড়িটা খুব সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। আর এই যে এখন রান্না করছি, রান্না করতে করতে মাকে ফোন দিয়েছি, আব্বাকে ফোন দিয়েছি। প্রথমে মাকে ফোন দিয়েছিলাম, মা ফোনটা ধরিনি, তারপরে আব্বাকে ফোন দিয়েছি। তো আব্বার সাথে অনেক গল্প হচ্ছিল। আমার বাবা কিন্তু খুব সহজ সরল একজন মানুষ, তো উনিও কিন্তু ব্যবসায়ী। আর যখনই ফোন দিবে, আমি দিই আর আমার বাবা দিক, তখনই কিন্তু অনেক বেশি বিজনেসের কথা শুনবে, কি অবস্থা, বিজনেস কেমন চলছে, এটা সেটা। তো আমি আমার বাবাকে বলি যে আব্বা আমি তো এত বড় ব্যবসায়ী না, আপনার মতো খুব ছোটোখাটো একটা বিজনেস করি। তো আমার বাবা সবসময় বলবে যে শোনো, বিজনেস কখনো ছোট আর বড় না, বিজনেস বিজনেসই, ছোট করো আর বড় করো, ব্যবসা কিন্তু সবসময় একই ধরনের হয়। যার ব্যবসা যত বড় তার তত ব্যস্ততা বেশি থাকে, তত কিন্তু ঝামেলাও থাকে। তো এইভাবেই আমার বাবা যে কোনো কাজে উৎসাহ দেয়, শুধু যে আমার বিজনেস সংক্রান্ত তা কিন্তু না, আমার হাজবেন্ডের চাকরির খবরও খুব বেশি নেয়। তো বাবারা হয়তো এরকমই হয়, দায়িত্বশীল, অভিমানী কম হয়। আর মা কিন্তু খুব বেশি অভিমান করে, আমি যে মাকে আগের মতো আর সময় দিতে পারি না। তো আজকে যখন ফোন দিয়েছি তখন মাকে বলছিলাম যে মা, তুমি কি আমার উপরে রাগ করেছো কিনা? তো যখনই এটা বলেছি তখন আমার মা হেসে দিয়েছে আর বলছে যে না, একদমই রাগ করিনি। তো সত্যি একটা টাইম ছিল যে আমার মায়ের বেস্ট ফ্রেন্ড ছিলাম আমি। আমার মাকে সব কিছুতেই জানানো বা মায়ের যে কোনো ভালো মন্দ যেটাই হোক সেটা সবার আগে আমি জানতাম, আর এখন আমার বোন জানে, ওই যে ব্যস্ততার জন্য। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে আমি এই যে রান্না করে নিয়েছি, লাউ চিংড়িটা করে নিয়েছি, আর এখানে হাঁসের মাংস, যেহেতু আমার একটু অফিসের কাজ ছিল সেই কাজ করেছি, আবার রান্না করছি, আবার ভিডিও করছি, আবার আব্বা আমার সাথে লং টাইম গল্প করছিলাম। তো যার জন্য আর কি আমি আজকে হাঁসের মাংসটা একদম শর্টকাট ওয়েতে রান্না করছি, হাতে মেখে। আর রান্না বাড়া শেষে ফিওরার খাবারও একটু সিদ্ধ করে নিয়েছি। খালাকে দিয়ে রসুন কাটিয়ে নিয়েছিলাম, রসুন কাটিয়ে নিয়ে একটু পানিতে ভিজিয়ে রেখেছি। আর এই যে আমার এই মশলার যে জারগুলো, এগুলো নিয়ে অনেক আপুদের কমেন্ট থাকে, আপু এটা কি আপনার পেজে আছে কিনা? তো অনেক আপুরা ভাবেন আমি যেটা ব্যবহার করি সব আমার পেজের, আসলে কিন্তু না। অনেক জিনিস আছে যে অনেক আপুদের পেজ থেকে বা ভাইয়াদের পেজ থেকে নিয়ে থাকি। আমি কখনোই আমার বাসার জিনিস সব আমার পেজের ইউজ করি না, আমার যখন যেটা ভালো লাগে তখন সেটা ইউজ করি। তো দেখেন রান্নার পরে কতগুলো কাজ ছিল, সবগুলো কাজ গুছিয়ে নিয়েছি।
আর আমার ফিওরা এখানে বসে বসে আমাকে পাহারা দিচ্ছিল। তো আপনারা যেমন আমাকে অনেক বেশি মিস করেন, আমার ফিওরা কিন্তু ঘরে থেকেও আমাকে অনেক বেশি মিস করে। একটু পর পর আমাকে এসে দেখে যাবে। তো ওর খাবার আমি সব সময় রেডি করে রেখে দিই। আর এই যে খাবারটা রান্নার পরে এই যে কিচেনের এই কর্নারটা সাজিয়ে নিয়েছি। আর কিচেনের ব্লু কালারের দুটো অয়েল জার নিয়ে অনেক আপুদের কোশ্চিন থাকে এটা কোথা থেকে নিয়েছি। তো এটা একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম এর আগে। আর এটার প্রাইসও সবাই জানতে চাচ্ছিলেন। ওটার প্রাইস ছিল পার পিস 1500 টাকা করে। দুটো অয়েল জার নিয়েছিল 3000 টাকা। বিকেলে যখন রান্না করছিলাম তখনই কিন্তু এই যে এই পার্সেলটা এসেছে। আর এই পার্সেলটা দিয়েছে আমাদের সবার প্রিয় মারিয়াস লাইফস্টাইলের মারিয়া আপু। তো আপুকে আমি কয়েকদিন আগেই ফোন করে বলছিলাম আমার হলুদ মরিচের গুঁড়া শেষ হয়ে গিয়েছে, এখনও তো পাঠালে না। তো এটা বলেছি, সে কিন্তু সরাসরি পাঠিয়ে দিয়েছে, এমনকি 0 অ্যামাউন্টে পাঠিয়েছে। আমি বলছিলাম যে এটা কেন করেছো, তো আমাকে আবার বলছিল তোমাকে ভালোবাসি, একটু হলেও তো এতটুকু করতেই পারি। তো সত্যি মারি আপু একদম একটা পাগলি, যে কোনো সময় পাগলামি করতে একটু সে পিছপা হয় না। শীতের শুরুতে প্রথম কিন্তু মারিয়া আপুর হাতের দুধ চিতই পিঠাটা আমি খেয়েছিলাম। আর সে আমার জন্য বানিয়ে কুরিয়ারে পাঠিয়ে দিয়েছিল। সেই ভিডিওটা আমি আমার ক্যামেরা দিয়ে করেছিলাম। আমার ক্যামেরার মেমোরি কার্ডে একটু সমস্যা হয়েছিল, তো যার জন্য সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে সত্যি মারি আপু এরকমই, যখনই কোনো কিছু বলি না কেন বলতে দেরি কিন্তু তার পাঠাতে দেরি নাই। আর এই বিষয়টাতে আমি একদমই অলস। কেউ যদি আমার কাছে কোনো কিছু চায় আমি পাঠাতে অনেক বেশি লেট করি। তো যাই হোক, আমি রাতের খাবারটা ডাইনিংয়ে রেডি করে বড় একটা সরপোষ দিয়ে ঢেকে রেখে চলে এসেছি। বাসায় মুবিন আর নিশান দুজন আছে। মুবিন খাওয়া দাওয়া করবে, নিশানও খেয়ে নিবে। যদি খাবারটা রেডি করে রেখে আসি তাহলে একদম টেনশন ফ্রিভাবে ঘুরতে পারি, কাজ করতে পারি। তো আমরা চলে এসেছি যমুনা ফিউচার পার্কে। আর যমুনা ফিউচার পার্কে একটু আসতে আসতে লেটই হয়ে গিয়েছে, যেহেতু একটু রান্না বাড়ার ঝামেলা ছিল। সাজু কিন্তু নিচেই ছিল আর ওর বাবা আগেই গাড়ি পাঠিয়ে দিয়েছিল। তো ওর বাবা বারবার আমাকে ফোন দিচ্ছিল যে তুমি আজকে যেতেও পারবে না আর শপিংগুলো করতেও পারবে না। তো আসলে আজকের শপিংটা ছিল শুধুমাত্র আমার আর আমার সংসারের টুকিটাকি কিছু জিনিসের। তো যার জন্য তাড়াটা কিন্তু আমার বেশি ছিল। তবে ওই যে কাজের প্রেশারে একটু দেরি হয়ে গেছে। তোর বাবা বলছিল যে আজকে হয়তো আর তুমি কেনাকাটা করতেই পারবে না। তবে যমুনা ফিউচার পার্কে যে জিনিসটা হয়, যদি 8টার আগে ঢোকা যায় তাহলে চট করে কেনাকাটা করে মোটামুটি আমি যতটুকু দেখেছি 1 ঘন্টার মধ্যেই হয়ে যায়। যেহেতু অত বেশি ভিড় থাকে না আর লোকজনও একটু কম কম থাকে, যার জন্য যমুনা ফিউচার পার্কে একটু কেনাকাটাটা আমার কাছে সহজ মনে হয়। তবে সবগুলো খুঁজে পেতে খুব বেশি দেরি হয়। তো যমুনা ফিউচার পার্কে আসবো আর মিস্টার DIYতে যে আসবো না, এটা তো হতেই পারে না। একদমই সময় ছিল না, তবুও দৌড়ে গিয়ে একটু ঘুরে টুরে কিছু যদি পছন্দ হয় এরকম চিন্তাভাবনা থেকে দেখে টেকে চলে এসেছি। তবে তেমন কোনো কিছুই নাই। ওনারা বলল যে ফেব্রুয়ারি মাসে ওনাদের নতুন শিপমেন্ট ঢুকবে, তখন হয়তো অনেক নতুন নতুন প্রোডাক্ট পাবো। তো যতটুকু যা কেনাকাটার করে আমি চলে এসেছি অ্যাপেক্সে। অ্যাপেক্সে একটা কেটস নেওয়া খুব জরুরি ছিল, যেহেতু একটু ঢাকার বাইরে যাব, একটু কেনাকাটার জন্যই মূলত এসেছি। তো কেনাকাটা করতে এসে যে জিনিসটা বুঝেছি, আমার নিজের কত জিনিস যে কেনাকাটা করা লাগবে। সংসারের জিনিস কিনতে কিনতে নিজের জিনিস কখন কিনবো এটা মাথায় থাকে না। কোথাও যেতে গেলে বা যে কোনো প্রোগ্রামে যাওয়ার আগে তখন হুট করে আমার মাথায় আসে যে ওহো আমার তো কেনাকাটা করা দরকার। তোর বাবা বলবে যে এত কেনাকাটা করো সবগুলোই সংসারের জন্য। আমি নাকি নিজের থেকেও সংসারের জন্য বেশি কেনাকাটা করি। ওর বাবার এটা সব সময়ের একটা কমপ্লেন থাকে। তো আজকে শুধু নিজের জন্যই কেনাকাটা করেছি, তবে কেনাকাটাটা এখনো শেষ হয়নি। যতটুকু পেরেছি সময়ের মধ্যে ততটুকুই কেনাকাটা করে চলে এসেছি। চলে এসে আমরা যমুনা ফিউচার পার্কের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু জেমসের কনসার্টের গান শুনছিলাম। যত সময় না পার্কিং থেকে গাড়িটা আসছিল। তো ওর বাবা আবার যে কোনো কনসার্ট দেখতে খুব পছন্দ করে, একটু এনজয় করে আর কি। তো আমি ওর বাবাকে বলছিলাম যে তুমি একদম ছোট মানুষের মতো। তো আসলে সত্যি ওর বাবা যখন অফিসে থাকে, কাজ করে,
তখন এত বিজি থাকে আমাদেরকে একদমই সময় দিতে পারে না। কিন্তু যখন আমাদেরকে সময় দেয় তার যত ব্যস্ততায় থাক না কেন সেটা সাইড করে আমাদের সাথে পুরো সময়টা এনজয় করে। তো আমার বাচ্চারাও বলবে বাবা যখন অফিসে থাকে তখন বোঝা যায় যে বাবা কত ব্যস্ত, কত রাগী, আর আমাদের সাথে যখন সময় দেয় মনে হয় যে কোনো ব্যস্ততা নাই। তো সত্যি এরকম লাইফ পার্টনার পাওয়াও কিন্তু অনেকটা ভাগ্যের ব্যাপার। তো যা যা কেনাকাটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এইটার মধ্যে 3টা কালারের ছিল এই কেটসটার মধ্যে। তো সব থেকে এই কালারটাই যেহেতু আমি পায়ে দিয়েছিলাম, তা আমিমও বলছিল, ওর বাবা বলছিল এটাই ভালো লাগবে, তুমি এটাই নাও। তো প্রত্যেকটারই আমি একটু একটু করে দাম বলে দিচ্ছি। কেটসটার দাম ছিল 2900 সামথিং। তো আসলে কত টাকা এখন ভুলে গিয়েছি ভয়েস ওভারের সময়। আর জেন্টেল পার্ক থেকে এই যে একটা হিজাব নিয়েছি, তো হিজাবটার দাম নিয়েছে 1350 টাকা প্লাস ভ্যাট। তো আমি যে জিনিসটা দেখলাম, জেন্টাল পার্কে সব সময় হিজাবের দামটা খুব বেশি থাকে। আমি এর আগেও অনেকবার জেন্টাল পার্ক থেকে হিজাবগুলো নিয়েছি, তবে ওদের হিজাবগুলো একদম ইউনিক থাকে। কিছু কিছু ব্র্যান্ডের হিজাব আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো দাম যখন নেয় তখন তো মনে হয় যে এত দাম কেন নিচ্ছে, কিন্তু যখন পরি তখন কিন্তু খুব কমফোর্টেবল ফিল করি। তো এই হিজাবটাও এরকম ছিল। তো এই যে টুকিটাকি কেনাকাটা দেখছেন এগুলো কিন্তু নিতান্তই আমার প্রয়োজনীয়, এমনকি একটু কোথাও ঘুরতে যাব একটু কেনাকাটা করাটা খুব বেশি জরুরি ছিল। তো কেনাকাটা করার জন্য গিয়েছিলাম মূলত। তো একটু আগে যে বলছিলাম না শুধু আমার জন্য, তো আমার জন্য কেনাকাটা করতে গিয়ে মুবিনের জন্য, তামিমের জন্য কেনাকাটা করেছি, আর তামিমের বাবার জন্য এখনও বেশ কিছু কেনাকাটা করা বাকি আছে, তবে সেগুলো হয়তো ঢাকা থেকে আর করা হবে না। তো যেখান থেকে কেনাকাটা করি না কেন আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো এই ওয়ান পিসটার দাম সম্ভবত 1150 না 1200 এরকমই নিয়েছিল। তো হিজাবটাও আমি নিয়েছি একটু এমনভাবে নিয়েছি যেন সবগুলো ড্রেসের সাথে পরা যায়, তবে হিজাব আরও বেশ কয়েকটা আমাকে নিতে হবে। আর এই যে এই ওয়ান পিসটা মুবিনের বাবা পছন্দ করেছে, মাশাআল্লাহ দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। যতটা না দেখতে সুন্দর, পরার পরে আমার কাছে মনে হয়েছে অনেক বেশি সুন্দর লাগছে। তো এটার প্রাইস নিয়েছে 3200 টাকা। তো দাম হিসাবে আমি আসলে পছন্দ করছিলাম না। ওর বাবাকে বলছিলাম যে কি আছে এই ড্রেসটার মধ্যে যে শুধুমাত্র একটা ওয়ান পিসের দাম এত টাকা নিল। তো ওর বাবা বলল যে তোমাকে টাকা দেখা লাগবে না, তুমি নিলে নাও, না নিলে রেখে দাও। তো আসলে আমি যখনই দামাদামি করি তখন ওর বাবা একটু বিরক্ত হয়, বলে যে জিনিসের দাম বেশি নিশ্চয় সেই জিনিসটা দেখতেও ভালো লাগে আবার পড়তেও ভালো লাগে। তো যখন যে জিনিসটা নিবে কোনো রকম দামের দিকে চিন্তা করবে না, সামর্থ্যের মধ্যে হলে নিয়ে নিবে, কম হোক আর বেশি হোক। তো যাই হোক, এটাই ছিল আমার কেনাকাটা আড়ংয়ের থেকে আজকে, আড়ং প্লাস অ্যাপেক্সের থেকে। আর টুকিটাকি যা কেনাকাটা করেছি ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও শেয়ার করব। যেহেতু আজকে আর কেনাকাটা করতে পারিনি, যার জন্য এটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক কিছু শেয়ার করলাম, ভুল ভ্রান্তি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।